স্যার কয়েক বছর আগের খোঁজ নিন, অশোক পুরোহিতের ক্যারেক্টারের আসল সার্টিফিকেট পেয়ে যাবেন। যদিও সেই খবরগুলো বাইরে আসেনি। বেঙ্গালুরুতে আমাদের সমস্ত সোর্স আর কানেকশনকে কাজে লাগিয়ে দাও। খোঁজ নাও এই অশোক পুরোহিতের সঙ্গে কি হয়েছিল, কখন আর কেন। ইয়েস স্যার। ইনফ্যাক্ট এই পুরো ঘটনাটা আমি আমার কলিগের মুখ থেকে শুনেছি। কি শুনেছিলেন আপনি? দেখুন, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, ওর একটা সংসার আছে। ওর নামটা কেউ জানতে পারবে না তো? বিশ্বাস রাখুন, এরকমটা কোনোদিন হবে না। গত কয়েক বছর আগে ইন্টার্ন হিসেবে ও এখানে জয়েন করেছিল। কত বছর আগে? তাও প্রায় এই ধরুন 5 বছর। আমি আপনাকে দেখাচ্ছি ডিটেলটা স্যার। ভেরি নাইস, ভেরি নাইস। এসব কি? হ্যাঁ, হোয়াট? কি হয়েছে? আমি কি বোকা? আমাকে দেখে বাচ্চা মেয়ে মনে হচ্ছে? অনেকক্ষণ ধরে দেখছি, কখনো এইখানে হাত দেওয়া, কখনো ওখানে ছোঁয়া। কি ভাবেন কি যে আমি কিছু বুঝতে পারছি না যে আপনি কি করতে চাইছেন? তুমি একজন ইন্টার্ন, তাই না? নিজের কেরিয়ারে এগিয়ে যেতে চাও নাকি না? এক্সকিউজ মি, গো টেক আ ওয়াক। এসব বলার তুমি কে? আমি সে যে চাইলে তোমার লাইফ সেটও করতে পারি আর চাইলে বরবাদও করে দিতে পারি। আচ্ছা, তো তুমি আমার জীবন করবে? আসলে অশোক এটা বুঝতেই পারেনি যে ও কোন সমস্যায় জড়িয়ে পড়ছে। কেন? এমন কি হয়েছিল? কি রে? হ্যাঁ, মেয়েরা তুমি চুপচুকানি। আরে কে তুমি? মেয়েটাকে হাত দাও। হ্যাঁ, মেয়েটাকে চুপচুকানি। আরে আরে কে তুমি? কি করছো? সিকিউরিটি! আরে আরে সিকিউরিটি! আরে সিকিউরিটি! চল এদিকে। আরে কি কারণে হলো কি? কি হচ্ছে? চলো চলো, আরো বলছি। আরে কি হয়েছে বলবে তো? আরে আবার আসুন। কি হয়েছে বলবে তো? আসুন। ছেলেটা ওই মেয়েটার বয়ফ্রেন্ড ছিল। ও অশোককে প্রচন্ড মেরেছিল। স্টাফ মেম্বারদের মনে অশোকের জন্য কোনো সিম্প্যাথি ছিল না। ওদের মনে হয়েছিল যা কিছু হচ্ছে সব ঠিক হচ্ছে, ও এটারই যোগ্য। এই ব্যাপারে কেউ রিপোর্ট করেনি? কে করবে? এই ঘটনার পর অশোক বেশ কিছুদিনের জন্য হসপিটালে ভর্তি ছিল। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর ও মুম্বাইতে শিফট হয়ে যায়। আর কেউ চাইছিল না যে এই বিষয়টা নিয়ে আর জলগোলা হোক, কারণ শুধু শুধু কোম্পানির বদনাম হবে। থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুনলাম যে অশোক পুরোহিতের কোনো পুরনো কুকীর্তি বাইরে এসেছে। অন্য কোনো মেয়ে ছিল যাকে ও হ্যারাস করেছিল? হ্যাঁ, ব্যাপারটা চেপে দেওয়া হয়েছিল। উনি প্রকাশই করতে দেননি, যেরকমটা আমার কেসে হচ্ছে। ওটা একটা রেপুটেড মিডিয়া হাউস, কে ওদের সাথে লড়তে যাবে? আর তুমি তো জানোই না যে অশোক পুরোহিত আসলে কি জিনিস। খুব ভালো করে জানি দাদা যে ও কিরকম জিনিস। একটা নোংরা লোক, যার হাত মেয়ে দেখলেই ছুকছুক করতে শুরু করে। না 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 না, ও কথা আমি বলছি না। আসলে ও খুব বড় লোক বাড়ির ছেলে, ওদের অনেক নাম ডাক আছে, অনেক দূর পর্যন্ত ওদের কানেকশন আছে। দাদা, বড়লোক আর প্রভাবশালী লোকেরা মনে করে এই সমাজটা ওদের বাপের সম্পত্তি। এ আর নতুন কি কথা? আমাদের দেশে এরকম বড়লোকের ছেলের অভাব আছে? আচ্ছা দাদা, আমি উঠছি, কোর্ট যেতে হবে। আজ তো হিয়ারিং এর ডেট নেই। চেষ্টা তো করতেই পারি। আমি ক্লান্ত হয়ে বসে পড়লে আমার জন্য কে দৌড়বে? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমার কাছে কমপ্লেনের কপি আছে। এক মিনিট। আপনার কেস তো লেবার ট্রাইব্যুনালে ট্রান্সফার হয়েছে। ও, মানে? লেবার কমিশনে কেস 1 বছর মতো থাকে। যদি কেস পেন্ডিং থাকে তাহলে ওটাকে ট্রাইব্যুনালে ট্রান্সফার করা হয়। এখন আপনাদের শুনানি ওখানেই হবে। যেখানেই হোক, লড়াইটা আমাদের জন্য সমান কঠিন। প্রথম ধাপটা পেরিয়ে এসেছি, কেসটা ছোট কোর্ট থেকে বড় কোর্টে উঠেছে।
এখানে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট হ্যান্ডেল করা হয়। শুনানিতে কতদিন সময় লাগবে? আমি চেষ্টা করব যাতে শুনানি তাড়াতাড়ি হয়। ধাপে ধাপে এগোতে হবে, শুধু এটুকুই জানি। মা, তুমি রাগ করেছো? না সোনা, একদম না। তোমার কেন এরকম মনে হচ্ছে? এমনি দেখে মনে হচ্ছে। না সোনা, আমি একটু রেগে নেই। নম্রতা, হুম, তোমার আবার এটা মনে হচ্ছে না তো যে আমারও তোমার অফিসে গিয়ে অশোককে মারধর করা উচিত ছিল? না গো, আমার এরকম কিচ্ছু মনে হচ্ছে না। হয়তো তুমি তাতে মানসিক শান্তি পেতে। তোমার মনে হতো ও শাস্তি পেয়ে গেছে, আর তোমাকে এত দীর্ঘ লড়াই লড়তে হতো না। শোনো, আমার কাউকে ছোট করে দেখানোর বা কাউকে অপমান করার কোনো উদ্দেশ্য নেই। আমি কোনো বদলা নিচ্ছি না। ইটস নট অ্যান আই ফর অ্যান আই। আমি শুধু আমার আত্মসম্মান ফেরত পেতে চাই। এটা আমার আত্মসম্মানের লড়াই। যেমন ওরা যদি আমাকে এটা বলতো যে আমাকে কাজ থেকে বের করে দিচ্ছে এই জন্য যে কাজের পরিমাণ কম, আমি মেনে নিতাম। কিন্তু ওরা এটা বলছে যে আমি ইনকম্পিটেন্ট শুধু এই জন্য যে আমি একজন খারাপ লোকের নোংরা কাজের প্রতিবাদ করেছি। এটা অন্যায়। এটা কাপুরুষদের কাজ। আরে আপনার সাহস নেই যে আপনি সত্যের সম্মুখীন হতে পারেন, সত্যকে বিচার করার, ভুলকে ঠিক করার। কিন্তু না, আমার মধ্যে আছে। আমি করব। আমি লড়বো আমার আত্মসম্মানের জন্য। কেস এখন ট্রাইব্যুনালে আছে, আর এখন আসল প্রশ্নটা হলো এটাই যে আমার টার্মিনেশন কি আদৌ সঠিক ছিল নাকি নয়। ছিল না। আমাকে টার্মিনেট করাটা ওদের ভুল ছিল, আর এই কথাটা ওদেরকে মানতেই হবে। মিসেস নম্রতা দাসের অভিযোগ বেসলেস নয়, আর না এটা কোনো পরিকল্পিত ষড়যন্ত্র। আর এটাই আমি আমার রিপোর্টে লিখেছি। সেটাই দেখছি। ওনার সঙ্গে প্রফেশনাল এবং সেক্সুয়াল দুটো হ্যারাসমেন্টই হয়েছে, এটাই সত্যি। আর চাকরি থেকে বরখাস্ত করা এটা বেআইনি। মাফ করবেন, রিপোর্ট সাবমিট করতে একটু দেরি হলো, কিন্তু রিপোর্ট সাবমিট করবার আগে আমি সমস্ত দিক যাচাই করে নিতে চেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মাই প্লেজার। আশা করতে পারি যে এবার কেসের শুনানি হবে, আমরা প্রেশার দিতে পারি। আমি এটা জেনে আশ্বস্ত হয়েছি যে আমার দুজন কলিগ রাকেশ সিনহা আর নিতিন কুমার আমাকে হেল্প করার জন্য তৈরি। ওনারা সাক্ষী দিতে আসবেন তো? আমি কথা বলে দেখছি। আমাদের দুজনের এটাই মত যে নম্রতার ব্যাপারে ইন্টারনাল এনকোয়ারি হওয়া দরকার ছিল। নম্রতাকে টার্মিনেট করার সময় এনকোয়ারি হয়নি, কিন্তু তারপরে ব্যাপারটা এত বাড়াবাড়ি হয়, এনকোয়ারি হওয়া উচিত ছিল। রাকেশ আর নিতিন, তোমরা দুজনেই জানো কেসটা লেবার কমিশন অবধি পৌঁছে গেছে। এই কেসটাকে নিয়ে অ্যাওয়াকেন একটা স্ট্যান্ড নিয়েছে, সেটা একদম ঠিক। আর আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছি যে নম্রতা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারে কাউকে বলেনি, যেটা একদম মিথ্যে। তোমরা দুজন কাজ কার জন্য করো? অ্যাওয়েকেনের জন্য নাকি নম্রতার জন্য? স্যার, কনশাস অ্যাবাভ কনফিডেন্স। স্যার, এই মোটোটা পরিষ্কার বড় বড় অক্ষরে অ্যাওয়াকেনে লেখা আছে, যেটা কিন্তু আমরা লিখিনি। এই কনশাস নিয়ে যদি আমরা কাজ করতাম তাহলে হয়তো ব্যাপারটা এতদূর গড়াতো না। নম্রতা আপনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, আমি জানি। সেটা আমাদের বলেও ছিল, আর আমরা নিজে চোখে দেখেছি অফিসে সবার সামনে মিস্টার অশোক নম্রতার সঙ্গে কিভাবে ব্যবহার করত। আর এটাই প্রথম কেস নয়, এর আগে অনেক ইন্টার্নস মিস্টার অশোকের এই ধরনের বিহেভিয়ারের জন্য জব ছেড়ে চলে গেছে।
এটা অন্য ব্যাপার যে তাদের মধ্যে সাহস ছিল না, কিন্তু নম্রতার মধ্যে ছিল সত্যি কথা বলার। অ্যান্ড আই এম সরি টু সে স্যার, কিন্তু এটা আপনারও বলার সাহস নেই যে নম্রতা যখন আপনাকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেন করলো তারপরেই ওকে নোটিশ দেওয়া হয়। স্যার, এটা সুমিত স্যার পাঠিয়েছেন। স্যার, এটা সুমিত স্যার পাঠিয়েছেন। যখন যেখানে তোমার দরকার হবে আমরা আসবো আর সাক্ষীও দেব। আর হোপফুলি আমরা মুম্বাইতেই থাকবো যখন তোমার আমাদের দরকার পড়বে। থ্যাঙ্কস, রিয়েলি। এতে থ্যাঙ্কস জানানোর কি আছে নম্রতা? এমনিতেও এখন আমরা অ্যাওয়াকেনের কাছ থেকে মুক্ত। কতদিন আর ওই নোংরামিকে সহ্য করতাম? You can only lose something that you have, but you can't lose something that you are. এটা হলো একটা ফেমাস লাইন। কিন্তু কেসটা তো নম্রতার লিগ্যাল টার্মিনেশনের। হ্যাঁ, কিন্তু কথা তো উঠবেই না। সলিউশনটা কি? বিষয়টা যদি খুবই ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যায়, মানহানির মামলাও করে যেতে পারে। শুনানি কাল থেকে শুরু হবে। নম্রতা, আমি যাব তোমার সাথে? আরে না বাবা, তোমার কাজের কোনো ক্ষতি করো না, আমি একাই সামলে নেব। আর আমি এমনিতেও এটা জানি যে তুমি সবসময় আমার সাথে আছো। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট মাম্মা। ও থ্যাংক ইউ সোনা। চলো, এনো। চলো 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 চলো, বাই, চলো। স্যার, পুলিশ ইনভেস্টিগেশন থেকে এটা বোঝা গেছে যে মিসেস নম্রতার অভিযোগ ভিত্তিহীন নয়। ওনাকে সেক্সুয়ালি আর প্রফেশনালি হ্যারাস করা হয়েছে, আর ওনাকে টার্মিনেট করা হয়েছে কোনো রকম কারণ ছাড়াই, কোনো এনকোয়ারি না করে। মিসেস দাস এই সমস্ত ঘটনার কথা লিখিত আকারে তার গ্রুপ হেডকে জানিয়েছিলেন, যেখানে একথাও স্পষ্ট করে জানানো হয়েছিল যে সেদিন সিইওর সঙ্গে মিটিংয়ে কি কথা হয়, কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। বলা হয়েছিল যে ওনার সমস্ত অভিযোগ মিথ্যে আর এটা একটা পরিকল্পিত চক্রান্ত। আর সেই ইললিগ্যাল টার্মিনেশনকেই আমরা চ্যালেঞ্জ করেছি। ট্রাইব্যুনালের কাছে এটাই আবেদন যে এটাকে ওয়ার্কসম্যান ইললিগ্যাল টার্মিনেশন বলে মানা হোক, আর মিসেস নম্রতাকে তার যোগ্য সম্মান দেওয়া হোক। আপনি এই রিটেন ইললিগ্যাল টার্মিনেশনের অভিযোগটাকেই চ্যালেঞ্জ করেছেন, আর কোন রকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডেও রাজি হননি। ইওর অনার, প্রথমত নম্রতা দাসের যে টার্মিনেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের ক্লজ অনুযায়ী ঠিকই ছিল। এটাতে স্পষ্ট করে লেখা আছে যে ম্যানেজমেন্ট যদি চান তো যে কোনো এমপ্লয়িকে যখন খুশি টার্মিনেট করতে পারেন, যদি তার কাজ সাবস্ট্যান্ডার্ড হয় অথবা ওনার কোনো কাজে যদি প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের কোনো ক্ষতি হয়। মিসেস দাসকে অর্গানাইজেশন থেকে বার করে দেওয়ার কারণ ওনার ইনকম্পিটেন্সি। এই বিষয়টা নোট করা হোক যে যতদিন নম্রতা দাস চাকরিতে ছিলেন সেই সময়ের মধ্যে উনি কোনো রকম অভিযোগই করেননি, এমনকি কোনো সেক্সুয়ালি বা প্রফেশনালি হ্যারাসমেন্টের কেসও করা হয়নি। কিন্তু ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার 3 মাস পরে এই কমপ্লেনটা করা হয়। এটা একটা পরিকল্পিত অভিযোগ। এই রিপোর্টটা দেখুন, ওনার চিফ রিপোর্টার দিয়েছেন এবং ওনার পারফরমেন্সের ব্যাপারে বলতে চেয়েছেন যে মিসেস দাসের পারফরমেন্স অ্যাওয়াকেনের স্ট্যান্ডার্ডই ছিল না, ওনার কাজ সাবস্ট্যান্ডার্ড ছিল, আর তাই ওনাকে কাজে রাখার কোনো কারণই ছিল না। স্যার, আমি অ্যাওয়েকেনে 2002-এর জুন থেকে যতদিন না আমাকে টার্মিনেট করা হয়েছে ততদিন কাজ করেছি। আমার 25টারও বেশি আর্টিকেল এই নিউজ পেপারে পাবলিশড হয়েছে, যেরকম আমি লিখেছিলাম ঠিক সেই রকমই। এমনকি সেগুলোর বাইলাইন্সও চেঞ্জ করা হয়নি। আর সেই সময় আমাকে এটা বলা হয়নি যে আমার কাজ সাবস্ট্যান্ডার্ড। চিফ রিপোর্টারের রিপোর্ট তখন এলো যখন আমি সিইওকে কমপ্লেন করেছিলাম। আমি সিইওর সঙ্গে দেখা করি ওনাকে এটা বলার জন্য যে আমার আর্টিকেল রিজেক্ট করা হচ্ছে, যদিও সেগুলো ভালোই ছিল। আমি কারণটাও বলেছিলাম, কিন্তু উনি যেগুলো বলেছিলেন সেটা বেশ লজ্জাজনক। স্যার, আমার যে আর্টিকেলগুলো রিজেক্ট করা হয়েছিল আপনি সেগুলো দেখলেই বুঝতে পারবেন। সেম সাবজেক্টে অন্যরাও রিসার্চ করেছিল আর ওদের আর্টিকেলসগুলো পাবলিশ হলো।
আমি যদি আমার জবে ইনকম্পিটেন্ট হতাম তাহলে কি এরকমটা হতো? হঠাৎ করেই আমাকে বলা হলো যে আমার আর্টিকেল সাবস্ট্যান্ডার্ড, আর সঙ্গে সঙ্গেই আমাকে টার্মিনেট করা হলো। আপনি অশোক পুরোহিতের বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন সেই বিষয়টা নিয়ে কি আপনি কোনোদিন কোনো কলিগের সাথে আলোচনা করেননি? করেছিলাম। আমার দুজন কলিগ মিস্টার রাকেশ সিনহা আর মিস্টার নিতিন কুমারকে আমি বলেছিলাম। ওরা আমাকে এটাও বলেছিল যে এর আগেও বেশ কিছু ইন্টার্ন অশোক পুরোহিতের ব্যবহারে জব ছাড়তে বাধ্য হয়েছিল। শুধু মুখের কথা এখানে কিছু প্রমাণ হতে পারে না। আপনার কথার কি কোনো প্রমাণ আছে? স্যার, রাকেশ সিনহা আর নিতিন কুমার ইনভেস্টিগেশন অথরিটির কাছে বয়ান দিয়েছেন। ওই দুজনের সিগনেচারও ওই চিঠির মধ্যে আছে, যার মধ্যে লেখা আছে যে নম্রতা দাস যে অভিযোগটা করেছেন সেটা ভিত্তিহীন, আর তারপরেই ওই চিঠিটা পুলিশকে দেওয়া হয়েছে। স্যার, দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। পুলিশ তদন্ত করতে যখন ওখানে পৌঁছয় তখন তাদের একটা চিঠি দিয়ে তদন্ত বন্ধ করে দেওয়া হয়। স্যার, তারপরে তদন্ত তখনই শুরু হয় যখন একজন আইপিএস র্যাঙ্কের অফিসারের হাতে এই কেসটা তুলে দেওয়া হয়। স্যার, এর আগে পুলিশ অফিসারদের উপর অ্যাওয়েকেনের মতন একটা বড় কোম্পানির এতটাই প্রেশার ছিল যে তারা তদন্ত করতেই পারেননি। স্যার, আপনি বুঝতেই পারছেন যে এমপ্লয়িটা কতটা চাপে পড়ে ওই চিঠিতে সই করেছিল। অ্যাওয়েকেনে তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল ছিলই না। যখন মিসেস নম্রতা দাস ন্যায় বিচার পাওয়ার জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা শুরু করলেন, ঠিক তারপর অ্যাওয়েকেনে সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল তৈরি করা হলো। ইওর অনার, যেহেতু আমি অ্যাওয়েকেনের ব্যুরো চিফ, এটা আমার দায়িত্ব যে আমাদের এখানে পাবলিশ হতে চলা যে কোনো আর্টিকেলের কোয়ালিটির উপর নজর রাখা। আমাদের চিফ রিপোর্টার বহুবার আমার মনোযোগ এই ব্যাপারে আকর্ষণ করার চেষ্টা করেছিলেন যে নম্রতার আর্টিকেলসে ভুল ছিল, ফ্র্যাকচুয়ালও আর গ্রামাটিক্যালও। আমার কাজ হলো ভুলগুলোকে শুধরে দেওয়া, আর আমার আন্ডারে কাজ করা এমপ্লয়ীদের ভালো কাজ করার জন্য সবসময় এনকারেজ করা। আর সেই সঙ্গে আমাকে এটাও জাজ করতে হয় যে আমাদের এখানে কাজ করা সমস্ত এমপ্লয়ীদের মধ্যে ভবিষ্যতে কে এগিয়ে যেতে পারে আর কে নয়। আর যতদূর মিসেস নম্রতা দাসের ব্যাপার, যবে থেকে উনি আমাদের অফিসে এসেছেন উনি একজন ইনকম্পিটেন্ট এমপ্লয়ি ছিলেন, আর উনি এমন একজন এমপ্লয়ি ছিলেন যার কাজ শুধরাবার কোনো উপায় ছিল না। ইওর অনার, যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ ইনি আমার নামে করেছেন সেটা একেবারেই ভিত্তিহীন। বেসিক্যালি উনি আমার আর আমার কোম্পানির উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরকম বাজে আর জঘন্য অভিযোগ করছেন। একজন ব্যক্তি যার অধিকাংশ আর্টিকেল ছাপা হয়, আপনার মনে হয় তিনি ইনকম্পিটেন্ট এবং তাকে শুধরানো সম্ভব নয়। কোয়ালিটি আর কোয়ান্টিটিতে অনেক পার্থক্য আছে। চিফ রিপোর্টারের রিপোর্ট অনুযায়ী মিসেস নম্রতা দাসের ইনকম্পিটেন্সির দুটো কারণ আছে। উনি ততগুলো আর্টিকেল শেষ করেননি যতগুলো করার কথা ছিল, তার মানে কম কোয়ান্টিটি, আর অন্যদিকে খারাপ কোয়ালিটি। একদিকে কম কাজ আর অন্যদিকে সাবস্ট্যান্ডার্ড কাজ। হ্যাঁ, হতে পারে। আর চিফ রিপোর্টারের রিপোর্ট অনুযায়ী মিসেস নম্রতা দাস আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, আর আপনার ব্যবহারে এমন কোনো দোষ ছিল না যা নিয়ে অভিযোগ করা যায়। আপনি আমার রেকর্ড চেক করতে পারেন ইওর অনার। আমার এত লম্বা কেরিয়ারে আজ পর্যন্ত কখনো কেউ আমার নামে কোনো অভিযোগ করেনি। প্রথমবার আমার জীবনে কোনো ফিমেল এমপ্লয়ি এরকম জঘন্য একটা অভিযোগ করেছেন। অশোক পুরোহিত আর অ্যাওয়েকেন মানহানির কেস করেছে, আর সেটাও বেঙ্গালুরুতে, কারণ ওদের হেড অফিসটা ওখানেই, মানে ওখানেই যেতে হবে। এটা মানহানি আর কনস্পিরেসির মামলা। আপনার আরো একজন উকিল লাগবে। মুম্বাই থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে মুম্বাই, এখানকার ট্রাইব্যুনাল আর ওখানকার হাইকোর্ট। আমাকে দুই জায়গাতেই উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, করতে তো হবেই, লড়াইটা আপনার।
নম্রতা দেবী আজ হিয়ারিং হবে না, ওদের অ্যাডভোকেট অন্য কোনো কেসে বিজি আছে। হিয়ারিংটা কবে হবে? জানি না, ওই জাজের তো ট্রান্সফার হয়ে গিয়েছে, এখন নতুন জাজ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। হ্যালো, ইয়া নম্রতা দাস হিয়ার। থ্যাংক ইউ সো মাচ, বাট আই এম রিয়েলি সরি। আমি আপাতত ফ্রিল্যান্স কাজ করছি। না না, সত্যি, কারণ কেসের কারণে আমাকে কখনো মুম্বাই যেতে হয় আর কখনো ব্যাঙ্গালোর। আমি কমিট করতে পারবো না। থ্যাঙ্কস। হয়ে গেছে ব্যাকপ্যাক? মা তুমি জানো আজকে আমাদের স্কুলে এসে কম্পিটিশন আছে। ভালো করে লিখবে, হ্যাঁ? মন দিয়ে চিন্তা করে সাবজেক্টটা কি সেটা বুঝে লিখবে, ঠিক আছে? একটা ভালো খবর আছে, হিয়ারিং আবার শুরু হবে। একজন নতুন জাজ এসেছেন। এটা তো খুব ভালো খবর যে আবার শুনানি শুরু হবে। দেখা যাক কি হয়। বাই। আমি অ্যাওয়েকেনে গত 7 বছর ধরে কাজ করছি, আর মিস্টার অশোক পুরোহিতকে আমি খুব ভালো করেই চিনি। উনি নিতান্তই একজন সৎ ব্যক্তি এবং খুব ভালো প্রফেশনালও। আমার মনে হয় না নম্রতা দাসের অভিযোগে কোনো সত্যতা আছে। এ ব্যাপারে কোনো সন্দেহই নেই যে মিসেস নম্রতা দাসকে টার্মিনেটেড করার কারণটা ওনার সাবস্ট্যান্ডার্ড কাজ। হ্যাঁ, যদি অশোক পুরোহিতের কথা বলেন, তাকে আমি অনেক দিন ধরে চিনি। শুধু নম্রতাই কেন, ও কোনো মহিলার সাথেই এই ধরনের ব্যবহার করতেই পারে না। সো মিস্টার আনন্দ শর্মা, আপনার সঙ্গে মিসেস নম্রতা দাসের একবারই দেখা হয়েছে। কিন্তু আমি এটা জানতাম যে ওনার কাজ নিয়ে কেউই খুশি নয়। এটা আপনি কবে জানলেন? রেগুলার বোর্ড মিটিং এ ব্যুরো চিফ আর চিফ রিপোর্টারের সাথে এসব নিয়ে ডিসকাস হতো। তাহলে কি আপনি কখনো এই ব্যাপারে কোনো মেমো ইস্যু করেছিলেন? না, কোনো প্রয়োজন পড়েনি। মিসেস দাস প্রবেশনে ছিলেন, এই কারণে ইনফরমালি ডিসিশন নিতে আমাদের কোনো অসুবিধাই হয়নি। ইওর অনার, প্রথমত নম্রতা দাস প্রবেশনে ছিলেন, তাই আইনত ওনাকে কিছুতেই ওয়ার্কম্যান বলা যায় না। উনি এমপ্লয়ি ছিলেন না, উনি শুধু প্রবেশনে কাজ করে একজন রিপোর্টার ছিলেন। আপনি ঠিক কি বলতে চাইছেন? স্যার, আমি এটাই বলতে চাই যে এই কেসটা লেবার ট্রাইব্যুনাল জুরিডিকশনের মধ্যে আসতেই পারে না, কারণ মিসেস দাস এমপ্লয়ি ছিলেন না, আর সেই কারণে ওনাকে ওয়ার্কম্যান বলা যেতে পারে না। উই হ্যাভ টু ওয়েট। পরের জাজ আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। হ্যাঁ শ্যামল, স্যার, গত আর্গুমেন্টে আমি এটা প্রমাণ করেছিলাম যে আইনত মিসেস দাসকে ওয়ার্কম্যান হিসেবে গণ্য করা যায় না, কারণ উনি প্রফেশনালি ছিলেন কিন্তু এমপ্লয়ি নন। স্যার, আমার ক্লায়েন্ট একজন ওয়ার্কিং জার্নালিস্ট ছিলেন। আপনি এই অ্যাক্টের দিকে নজর দিলে দেখবেন যেখানে স্পষ্ট করে লেখা আছে একজন ওয়ার্কিং জার্নালিস্টের ডেফিনিশন হলো এমন যে কোনো একজন ব্যক্তি যার কাজ হলো জার্নালিজম, সেটা হোল টাইমই হোক বা পার্ট টাইম। তিনি কোনো এক বা একাধিক সংবাদপত্রের সঙ্গে যুক্ত। স্যার, তিনি এডিটরই হন কিংবা রিপোর্টার, নিউজ ইনচার্জ কিংবা সাব এডিটর, রাইটার কিংবা কপি টেস্টার, রিপোর্টার কিংবা করেসপন্ডেন্ট, কার্টুনিস্ট কিংবা ফটোগ্রাফার।
মিসেস নম্রতা দাস উনি একজন ওয়ার্কম্যান। এই ট্রাইব্যুনাল ওনাকে ওয়ার্কম্যান গণ্য করে। এই ওয়ার্কম্যানের আর্গুমেন্ট তো কাজেই এলো না। হ্যাঁ, জাজ আমাদের আর্গুমেন্টস ডিসমিস করে দিলেন। ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে আমরা চ্যালেঞ্জ করতেই পারি। হাইকোর্টে একটা পিটিশন দিয়ে দেখি। এই ধারা অনুযায়ী মিসেস নম্রতা দাস একজন ওয়ার্কিং ওম্যান। এই কেসটার পরবর্তী শুনানি ট্রাইব্যুনাল কোর্টেই হবে। আবারও অপেক্ষা। ওই জাজ 2 বছরের এক্সটেনশনে ছিলেন, এবার নতুন জাজের আসার অপেক্ষা। স্যার, ওই লেটার যেখানে অ্যাওয়েকেনের সমস্ত এমপ্লয়ীদের সিগনেচার ছিল, তাতে আমি চাপে পড়ে সাইনটা করেছিলাম। আমাকে তো এটুকুও বলা হয়নি যে ওর মধ্যে কি লেখা ছিল। স্যার, আমি আমার তরফ থেকে কনফিডেন্স নিয়ে বলতে পারি যে বাকি এমপ্লয়িরাও চাপে পড়েই সাইন করেছিল। হতে পারে এটা আপনার সঙ্গেই হয়েছে, অন্যদের সঙ্গে হয়তো হয়নি। আপনি আপনার ব্যাপারে কথা বলুন, আর অন্যদের ব্যাপারে বলার দরকার নেই। স্যার, যদি একজন এমপ্লয়ি চাপে পড়ে সই করতে পারে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে যে অন্যান্য এমপ্লয়িরাও চাপে পড়েই সই করেছে। স্যার, আমি অন্যান্য এমপ্লয়িদের সঙ্গে কথাও বলেছি, কিন্তু কেউ অন রেকর্ড এই কথা বলতে চায় না। স্যার, আমরা সেটা নিয়েই আলোচনা করতে পারি, যেটা অন রেকর্ড হবে। স্যার, অন রেকর্ড তো হলো ওই চিঠিটা যেটা এই সংস্থা ইনভেস্টিগেটরদের পাঠায়, যেখানে সমস্ত এমপ্লয়ির সিগনেচার আছে। স্যার, ওই একটা চিঠির জন্য সমস্ত তদন্ত থেমে যায়। স্যার, এটা তো তদন্ত থামিয়ে দেওয়ার জন্য এক ধরনের চাপ দেওয়াই হলো, তাই না? হ্যাঁ, নম্রতা দাসের ইনকম্পিটেন্সের ব্যাপারে আমি শুনেছিলাম। আপনি সিইওর পিএ? ইয়েস। নম্রতা দাসের সঙ্গে আপনার কতবার দেখা হয়েছে? 3 বার, যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল, দ্বিতীয়বার যখন উনি সিইও স্যারের অ্যাপয়েন্টমেন্ট চান, আর তৃতীয়বার যখন ওনাকে লিভিং লেটার দেওয়া হয়। আর এই 3টি মিটিংয়েই আপনি বুঝতে পারলেন যে মিসেস নম্রতা দাস কাজের ব্যাপারে কতটা ইনকম্পিটেন্ট। আমি বললাম তো, অফিসে আমি এই ব্যাপারে শুনেছিলাম। স্যার, মিসেস নম্রতা দাস জার্নালিজমে ডক্টরেট করেছেন। অওয়েকেন জয়েন করার আগে ওনার প্রায় 12 বছরের এক্সপিরিয়েন্স ছিল। অওয়েকেনেও ওনার আর্টিকেল ছাপা হয়েছে, আর ওখান থেকে ওনাকে ইলিগাল ভাবে বার করে দেওয়ার পরেও প্রায় 10 বছর উনি ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে কাজ করছেন। আর এখানে কিছু আর্টিকেল আছে যেগুলো মিসেস দাস ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে লিখেছেন, আর যেগুলো ছাপাও হয়েছে। স্যার, মিসেস দাস কোনো সাধারণ রিপোর্টার নন। তার সম্পর্কে এটা কখনোই বলা যায় না যে উনি নিজের কাজে অক্ষম বা ইনকম্পিটেন্ট। মা, আমি এই এসেটা লিখেছি, দেখো না কিরম হয়েছে। গুড, ভেরি গুড। সত্যি মা? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। দিল্লির করেসপন্ডেন্টকে বলো ওই মেয়েটার পরিবারের সমস্ত ডিটেল জোগাড় করতে। I think we should do the story in the Sunday edition. রেপ লসের ওপর বিশাল বিতর্ক চলছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ইপটিজিং। আমার মনে হয় এর উপর আমাদের কভারেজ করা উচিত। রুবি, এটা সেকেন্ড পেজে ছাপাবে। না না না, সেকেন্ড পেজে নয়, থার্ড পেজে দাও। সেকেন্ড পেজে সেই সব ফটোগ্রাফস গুলো দেওয়া হবে সারা দেশ জুড়ে যে ক্যান্ডেল মার্চ হয়েছে সেগুলোর। বাই দ্য ওয়ে, আজ ক্যান্ডেল মার্চ আছে বান্দ্রাতে, সেটা কভার করো। ওখানে অনেক সেলিব্রিটি আসবে, টুইটারে কে কি করছে রিপোর্ট করবে। অ্যাকিউজড, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওদের হিস্ট্রি, সবকিছু ডিটেলে থাকা চাই। আই থিঙ্ক তার মধ্যে একটা জুবিনাল। তাহলে কি আমরা টিমকে সিঙ্গাপুর পাঠাবো? এটা আনন্দ ডিসাইড করবে। ওকে, ওকে জিজ্ঞেস করে নাও। শেষ পর্যন্ত ওই দিনটা এসেই গেল। হ্যাঁ, অবশেষে এসেই গেল। রেজাল্ট যদি তোমার ফেভারে না হয় তাহলে ভেঙে পড়ো না। না গো, আই ওয়ন্ট, প্রমিস। চলো। সাল থেকে আজ পর্যন্ত দুপক্ষ থেকে দেওয়া সমস্ত আর্গুমেন্ট আমি পড়েছি।
তারই ভিত্তিতে কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে আওয়েকন এই অর্গানাইজেশন মিসেস নম্রতা দাসের সঙ্গে অন্যায় করেছে। যখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল ছিলই না তখন উনি কমপ্লেনটা কাকে করতেন? 3 মাস পর উনি লিখিত কমপ্লেন করেন। সেই কমপ্লেনকে সন্দেহের দৃষ্টিতে দেখা উচিত নয়। যদিও আবেদনটা পরে করা হয়েছে, তবুও তার তদন্ত করা উচিত ছিল। মিসেস দাসের কথা অনুযায়ী উনি ভার্বালি এই কমপ্লেন সিইও আনন্দ শর্মার কাছে করেছিলেন, যেটা উনি অস্বীকার করেছেন। উনি এটাও বলেছেন যে কোনো লিখিত কমপ্লেন করা হয়নি, কিন্তু লিখিত কমপ্লেন 3 মাস পরে করা হলেও তবুও আবেকন কোনো স্টেপ নেয়নি, না এই সমস্যাটা সমাধানের কোনো চেষ্টা করেছে। উচিত ছিল যে ব্যুরো চিফ অশোক পুরোহিতের কাছে এটা জিজ্ঞেস করা যে ওনার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস কেন হলো। মিসেস দাস সিইও আনন্দ শর্মার সঙ্গে দেখা করেছিলেন, তার কিছুদিন পরেই ওখানকার চিফ রিপোর্টার ওনার বিরুদ্ধে ইনকম্পিটেন্সির রিপোর্ট করেন, আর মিস্টার আনন্দ শর্মা বলেন ওনাকে চাকরি থেকে বের করার কারণ উনি কম্পিটেন্ট ছিলেন না। এটা খুব পরিষ্কার ব্যাপার যে মিসেস দাসের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হয়েছে তাতে তাড়াহুড়ো করা হয়েছে, আর ওনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সময় দেওয়া হয়নি। আসলে মিসেস দাসকে চাকরি থেকে এত তাড়াতাড়ি বরখাস্ত করার কারণটা কি? মিসেস দাসের যোগ্যতা আর ওনার ক্যাপাবিলিটির উপর সন্দেহ করাটা বেসলেস। ওনার এডুকেশন, ওনার কোয়ালিফিকেশন আর ওনার এক্সপিরিয়েন্স এটা প্রমাণ করে যে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা শুধু বেআইনিই নয়, বরং ওনার সঙ্গে অন্যায় হয়েছে। এর থেকে এটা প্রমাণিত যে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। মিসেস দাস এত বছরের মধ্যে যে যন্ত্রণা আর কষ্ট ভোগ করেছেন সে সমস্ত সামনে রেখে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিসেস নম্রতা দাসকে ওনার চাকরিতে বহাল করা হোক, আর টার্মিনেট করার পর থেকে এখন পর্যন্ত স্যালারি দেওয়া হোক। সব সময় সব সমস্যায় আমাকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। নম্রতা দেবী, ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আর আপনার এই বিশ্বাস নিজেকে বিশ্বাস করতে শিখিয়েছে। থ্যাংক ইউ কেন বলছো নম্রতা? লড়াই তো তুমি লড়েছ এত বছর ধরে, তাও একলা। কনগ্রাচুলেশনস ডিয়ার। টু ইউ টু কবিতা ম্যাডাম। আপনার মতো মানুষ খুব কম পাওয়া যায়, যিনি শুধু সমস্যাটাই বোঝেন না, সেটা প্রতিকার করার সাহসও যোগান। উই আর ভেরি প্রাউড অফ ইউ নম্রতা। তুমি সাহস দেখিয়েছো আর এগিয়ে গেছো। শুধু তাই নয়, ন্যায় বিচার পাওয়া পর্যন্ত তুমি ভেঙে না পড়ে লড়াই করে গেছো। আপনি সাহায্যের জন্য হাত না বাড়ালে এটা কখনোই সম্ভব হতো না। আচ্ছা মা, আজকে আমার বার্থডে নয়, তোমারও নয়, আর বাবারও নয়, তাহলে আমরা কেক কেন কাটলাম? মা, কেক কি শুধু বার্থডেতেই কাটা হয়? যেদিন খুশির দিন সেদিনই কাটা যেতে পারে। হ্যাঁ, এই কেক আমাদের তিনজনের খুশির জন্য। কিন্তু মা, তুমি একটা কথা আমায় বলনি, তুমি রোজ কোর্টে যাও কেন? শোনা, আমি জার্নালিস্ট তো, তাই আমাকে আর্টিকেলের জন্য যেতে হয়। যেদিন তুই বড় হয়ে যাবি সেদিন তোর মা তোকে কোর্টরুমের একটা খুব ইন্টারেস্টিং গল্প শোনাবে। হ্যাঁ। Facts are many, but the truth is one. ট্রাইব্যুনাল কোর্টের অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা যেতে পারে। 2013 26শে ফেব্রুয়ারি আমাদের সংসদে একটা আইন পাশ হয়। এই আইন অনুসারে যে কোনো ওয়ার্ক প্লেসে কাজ করা যে কোনো মহিলা, তা সে বাড়িতে কাজ করা কোনো মহিলাই হোক কিংবা ক্ষেতের কোনো শ্রমিক, এই সকল মহিলাদের যৌন নিগ্রহ থেকে অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে সুরক্ষা দেওয়া হয়েছে। এই আইন অনুসারে এই ধরনের কেসের ক্ষেত্রে ওয়ার্ক প্লেসেই একটা কমিটি বানিয়ে 90 দিনের মধ্যে তা শুনানি করা উচিত। এরকম না করলে দোষী কোম্পানিকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। বারবার এই আইনটিকে অমান্য করলে শাস্তিও বেড়ে যেতে পারে, আর কোম্পানির লাইসেন্স বা রেজিস্ট্রেশনও খারিজ হয়ে যেতে পারে। ক্রাইম পেট্রোল কুর্নিশ জানায় ওই মহিলাকে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ওনার স্বামীকেও, যিনি এই দীর্ঘ লড়াইয়ে ওনার স্ত্রীর সঙ্গ দিয়েছেন, আর কুর্নিশ করে সেই সব মানুষকে, সব প্রতিষ্ঠানকে যারা একটা বড় মিডিয়া হাউসের সামনে মাথা নত না করে উদাহরণ তৈরি করেছেন। এই মানুষগুলো তাদের বিবেকের কথা শুনেছেন আর ব্যক্তিগত সুবিধাকে প্রাধান্য দেননি। কনসাইজ অ্যাবভ কনভিনিয়েন্স। হয়তো শক্তিশালী মানুষদের বিরুদ্ধে এরকম লড়াই করাটাকে বেকার বলে মনে হতে পারে, কারণ তারা খুব সহজে আপনাকে দাবিয়ে দিতে পারে। তাদের কাছে সুযোগ সুবিধা আর শক্তির কোনো অভাব থাকে না।
তাদের সাথে লড়তে গিয়ে সাধারণ মানুষ চাপের মুখে ভেঙে পড়তে পারে। কিন্তু আজ থেকে 100 বছর পরেও ডেভিড আর গোয়ালিয়থের কাহিনীর পুনরাবৃত্তি হবে আর আগামী প্রজন্মকে উৎসাহিত করা হবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন সত্যির পথটা হয়তো কঠিন, কিন্তু সেটাই সঠিক রাস্তা। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.